স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনের জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর। নতুন পে স্কেল এ বছরই। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। বিদ্যুৎ এবং জ্বালানি 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। পে কমিশনের এবছরের মধ্যে হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। সরকারের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা, স্থিতিশীলতা ফেরানোই বড় অর্জন। বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 6 মাসে আইন শৃঙ্খলার উন্নতি হলো, প্রত্যাশা পূরণে লাগবে সময়। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি পথে ফেরানোর ঘোষণা চিফ প্রসিকিউটরের। ওবায়দুল কাদের সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন। বিলুপ্ত হচ্ছে র্যাব, এসআরবি নামে হচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট। আইনের খসড়ায় মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, জুনের বদলে এপ্রিল থেকে মার্চ অর্থবছর করার সিদ্ধান্ত। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ, চলতি অর্থবছরের মধ্যে শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। এবং মালয়েশিয়া জনশক্তি রফতানির নামে 8,000 কোটি টাকা লুট, শতাধিক এজেন্সির বিরুদ্ধে তদন্তে দুদক। বেবি চকের 2 প্রকৌশলীর মামলার তথ্য জানিয়ে চিঠি। শুরুতেই সরকারের 180 দিনের বিশেষ রিপোর্ট। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামতে কাজ করছে সরকার। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা তুলে ধরেছেন বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। জানালেন শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। এদিকে জ্বালানি সংকট সমাধানে দেয়া হয়েছে 40,000 কোটি টাকার বাড়তি বরাদ্দ। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন 6 মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। এটাই হলো জনগণের ম্যান্ডেট। মতবিনিময় সভায় উঠে আসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। সেই সঙ্গে গণমাধ্যম কমিশনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে
যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার থেকে চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। গত 6 মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর 6 মাস কেমন গেল, কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম, তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য 180 দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। তবে জ্বালানি সংকট সমাধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর সুশাসন প্রতিষ্ঠায় এখনো বাকি অনেকটা পথ সরকারের। ফারুক ভে রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নেওয়া সে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্য দিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয়, মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন, নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে, তার ম্যাক্সিমাম সে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটমেন্ট মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকি সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজে করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে সব বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। শফিক মুন্সির রিপোর্ট।
ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে, ওখানে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে এটা থাকবে না। এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান। বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। ভিন্ন মতের উপরে দমন পূরণ, একদলীয় যে শাসন যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী, যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না ওনারা, তো সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। বিএনপি সরকারের প্রথম 6 মাসে আইন শৃঙ্খলা উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় দরকার। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থ বছরেই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়িত হবে। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বাড়লেও 1 দশকেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়িয়ে নতুন পে স্কেলের সুপারিশ করেছে কমিটি। সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, পে স্কেল চূড়ান্ত করে ঘোষণা করতে আরও আলোচনার প্রয়োজন, তবে এবছরেই এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিকে বর্তমান সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অনুমান নির্ভর এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমরা এগুলো আমলে নিচ্ছি না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিলুপ্ত হচ্ছে র্যাব। পুলিশের বিশেষায়িত ইউনিট হিসাবে আসছে SRB বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এই সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া অর্থ বছরের সময় পরিবর্তন নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনের বদলে নতুন অর্থবছর শুরু হবে এপ্রিল থেকে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ আল জাফর সফরের আমন্ত্রণ পত্রটি সরকার প্রধানের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এই আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দুপক্ষের সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি নির্ধারিত হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়। শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় আছেন তা জানে না বাংলাদেশ, তবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আপিল করেছেন তিনি। এছাড়া ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় যে কোনো দিন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে সাজা স্থগিত চান। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় ১ বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে ১ বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। মাওলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। আমরা ন্যায় বিচার চাই। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানো হবে। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় দেওয়া হবে যে কোনো দিন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হবে। চলতি অর্থ বছরেই শেষ হবে ভোট গ্রহণ, এজন্য খরচ হবে ৬,০০০ কোটি টাকা। সচিবালয় বৈঠক শেষে এই কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জানান, ব্যাটারি রিকশা সৌর বিদ্যুতে চার্জ না করলে বাতিল করা হবে নিবন্ধন। আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইসির প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরেই নির্বাচন শেষ করা হবে জানিয়ে বলেন, এতে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৬,০০০ কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে, যে চলতি অর্থ বছরের মধ্যেই ৫টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডে তা যুক্ত হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব। এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি।
ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতে রিচার্জ না করলে নিবন্ধন নবায়ন করা হবে না বলে সাপ জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। একটি জোনের ই রিকশা বা ইলেকট্রিক রিকশা আরেকটি জোনে যেতে না পারে, 8টি জোনে 8টি রং থাকবে। সরকারের 6 মাসে খাল ও লেক উদ্ধার কাজে গতি ফিরলেও সার্বিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সন্তুষ্ট নন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বিধিমালা প্রণয়নের কাজ চলছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারের বিভিন্ন পদক্ষেপে গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতা কমে আসছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক এক আলোচনায় তিনি কথা বলেন। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। যখন আমরা গণতান্ত্রিক ভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে 8,000 কোটি টাকা লুটপাটের মামলায় শতাধিক এজেন্সির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এই ঘটনায় গঠিত আলাদা দল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে বেবিচকের 2 প্রকৌশলীর বিরুদ্ধে মামলার কথা জানিয়ে আবারও মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। বাংলাদেশের কর্মীদের কাছে এক চিরচেনা আস্থার জায়গা মালয়েশিয়া। তবে সে আস্থাকে পুঁজি করে আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে 100টি রিক্রুটিং এজেন্সি, যাদের বিরুদ্ধে রয়েছে 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ। এর সঙ্গে জড়িত 232 জনের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। এবার এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সোমবার 54 কোটি টাকা আত্মসাতের মামলায় DGMG অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। যে টাকা দিছে বলছে, নিশি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো 4 লাখ টাকা দিয়েছে, কেউ বলবো 5 লাখ টাকা দিয়েছে, কেউ বলবে, আমরা বলবো 78,000 টাকা দিয়েছে। এটার মধ্যে কিছু তো গরমিল থাকে আছে। দুদক বলছে সরকারি খরচ 79,000 টাকা নির্ধারিত থাকলেও অতিরিক্ত 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এজেন্সিগুলো। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এবং তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দুদক 100টি মামলা দায়ের করেছিল। JMG অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন, তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এদিকে মামলা থাকার পরও বেবিচকের 2 প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে অভিযোগ নেই বলে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি সামনে এলে নড়ে চড়ে বসেছে দুদক। এবার তাদের নামে মামলা রয়েছে জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। 2026-27 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ 60,000 কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত অর্থ বছরের তুলনায় 53.85% বেশি। দুপুরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণায় বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রামে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন সচল রাখতে ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা ও শহরমুখী চাপ কমাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষক ঋণ না পেলে তার দায় ব্যাংকে বহন করতে হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় মৎস্য প্রাণী সম্পদ খাতে 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয় ব্যাংকগুলোকে। কৃষি উন্নয়নে, কৃষির ভূমিকা আরো জোরদারকরণে, কৃষি ঋণের বিতরণের যে পরিমাণ এবং কৃষি ঋণের বিতরণের যে ক্ষেত্র, সেগুলোকে সম্প্রসারণ করতে যাচ্ছি। এখন প্রাইভেট ব্যাংক সহ ইভেন ফরেন ব্যাংকও এই কৃষি কাজে ঋণ বিতরণের ব্যাপারে আমরা বাধ্যবাধকতা
আরোপ করেছি, যারা সবাই কৃষি ঋণে তাদের স্ব উদ্যোগে কৃষি ঋণে তাদের বিতরণ, কৃষি ঋণে তাদের অবদান রাখতে পারে। চ্যালেঞ্জিং হলো তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনের তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও শিক্ষক ও গবেষক। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। পানি সম্পদ মন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিস্তা পরের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অল্প সময়ের ভিতরে কার্যকর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহাদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিকেলে ছাত্র জনতার ব্যানারে মিছিলের আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ জানায় এর জন্য কোনো অনুমতি নেয়নি তারা। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়। নির্দেশনা অমান্য করে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাদের আটক করা হয়। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। বাংলাদেশে প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তারা। সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসব বৈঠকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সমস্যা দূরীকরণ, অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের পুনরায় আমিরাতে যাওয়ার বিষয়টি উত্থাপন করা হয়। প্রবাসীদের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডিআইয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এর মধ্যেই চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেছেন, হরমুজ নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার সতর্ক করে বলেছেন, দেশটির সামরিক কৌশল প্রতিরক্ষামূলক থেকে আরও আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে। এদিকে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।